কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটাকে বলে সেটা খুব কম মানুষ করে, অধিকাংশটাই হচ্ছে অক্ষমের চিত্ত বিনোদন। সব থেকে ধনী ব্যক্তির বিয়ের বাড়ি নিয়ে তোমার একটা পোস্ট খুব ভাইরাল হয়েছিল। বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা একটা হিন্দিতে প্রবাদ আছে। আম্বানির বিয়েটা হচ্ছে একটা বেগানি শাদি, তাতে যারা পয়সা পেয়েছে তারা নাচ গান করতে গেছে। কোন জায়গায় অরিজিৎ সিং এক্সট্রা এফর্টটা দিল যে কারণে আজকে সে অরিজিৎ সিং হয়েছে? মূল শহরের বাইরে থাকা ছেলে, এটা অরিজিতের মধ্যে বরাবরই রয়েছে। প্রতিবাদ ধরে রাখা, বিপ্লব ধরে রাখা, নিজের ভেতরটা ধরে রাখা। আমি যদি জিজ্ঞেস করি মুম্বাই তোমাকে কি কি দিয়েছে, মানে মুম্বাই যে ফ্রিডমটা দিয়েছে না অ্যাজ আ উইমেন, আমি কোনো দিন আনসেফ ফিল করিনি। আমি কিন্তু কোনো দিন ইফটিজিংয়ের শিকার হইনি। আমি কোনো দিন কেউ আমার অটোর পাশে পাশে বাইক চালাচ্ছে এবং আমি ভয় পাচ্ছি, এরকম জায়গা তৈরি হয়নি। এখন এই কথাটা খুব প্রাসঙ্গিক। তোমার একটা পোস্ট ভাইরাল হয়েছিল মুম্বাই তথা আমাদের দেশের সব থেকে ধনী ব্যক্তির বিয়ের বাড়ি নিয়ে তোমার একটা পোস্ট খুব ভাইরাল হয়েছিল। তো প্রথমেই আমি জিজ্ঞেস করবো না গিয়ে কি দেখলে, কারণ ওটা সবাই জিজ্ঞেস করো, ওটা আমি পরে তুমি কথায় কথায় বলে দিও। দেখেছি বোরিস জনসন আমার পাশ থেকে হেঁটে যাচ্ছে বাচ্চা কোলে নিয়ে। আমি বলবো তুমি কি ভেবেচিন্তে লিখলে, আর লেখাটা যখন পাবলিক হলো তখন তুমি কি ভাবছিলে? যখন লেখাটা পাবলিক, কেন পাবলিক হলো আমি জানি না, মানে এত দেখছিলাম সবাই প্রচুর তস্য গালিগালাজ করছে সবাইকে, তাই জন্য আমি ভেবে একটা লেখা লিখলাম, বিকজ আমি ওখানে ছিলাম। যারা ছিল না তারা সবচেয়ে বেশি লিখেছে, তাদের মন্তব্যের শেষ নেই, কিন্তু যারা ছিল তারা সবচেয়ে কম লিখেছে। হ্যাঁ, যেভাবে লিখছিল আমার যেন মনে হলো এই জাস্ট আইসক্রিম খেয়ে বেরোলো ওখান থেকে। একদম সবাই দাঁত খোঁচাতে খোঁচাতে বেরিয়ে আম্বানির বিয়ে নিয়ে অনেক লিখেছে। যদিও এটাতে আসলে যে ধরনের ভিডিওস ভাইরাল হচ্ছিল বা যেগুলো মিডিয়াতে যেগুলো সার্কুলেট হচ্ছিল, এই বিয়ের এই মানে কি বলবো, মানে অবসিন অ্যামাউন্ট অফ মানি ইজ বিন স্প্লার্জড, লোকে কোটি কোটি টাকার জামা কাপড় পরছে অমুক কোটি। এবার আমার কাছে কথা হচ্ছে 430 কোটির জামা একজন নাকি পরেছে, এই ন্যারেটিভটা কে দিয়েছে? এই উত্তরটা কে দেবে? আজকে যখন পলিটিক্যাল ক্ষেত্রে কোনো খবর ভাইরাল হয় তখন সেটাকে নিয়ে সেটাকে দমন করার জন্য না এটা ভুল খবর অমুক তমুক নিয়ে প্রচুর হয়, কাউন্টার পার্ট থাকে। এবার কেউ যখন মিডিয়া বলে দিচ্ছে যে অমুকের লেহেঙ্গার দাম 2000 কোটি টাকা, অমুকের জামার দাম 530 কোটি টাকা, এই খবরটা খণ্ডানোর জন্য তো কেউ নেই, আম্বানির তো বয়ে গেছে। হ্যাঁ, আম্বানি সোশ্যাল মিডিয়াতেও লিখছে না। তোমার যদি মনে হয় যে আমি 540 কোটি টাকা জামা পড়েছি, তো মনে হয় আমি কি করবো তাতে, ঠিক আছে? এবার সেই মতো জায়গায় মানে মিডিয়ার মুখে যে নাম্বার এসছে সেই নাম্বার ওরা ইউজ করেছে, এবং লোকে কেউ বলছে 13,000 কোটি টাকার বিয়ে, কেউ বলছে 5,000 কোটি টাকার বিয়ে, মানে 13,000 কোটি 50,000 কোটি এগুলো সবই তো নাম্বারস। তুমি তো স্টক মার্কেটের লোক, তুমি জানো দিজ আর নট অ্যাকচুয়াল ফিগার্স, দিজ আর অল নাম্বারস। সো মানে হোয়াট এভার কোটি টাকার বিয়ে ইজ, প্রথমত এই বিয়ের ব্যাপারটা লোকজন জানতে পারছে বিকজ মিডিয়া ইজ ভেরি ইন্টারেস্টেড ইন টেলিং ইউ অল মোর দেন দ্য ফ্যামিলি। The people in the media business was so intrigued to show all of this happening to you all. Otherwise তো মানে আমিও গালাগালি খেয়েছিলাম এইটা বলে একবার, যে আপনারা আম্বানির বিয়ে না দেখে যদি আম্বানির বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে একটু ভাবেন তাহলে ভবিষ্যতে কোনোদিনও আপনাদেরও এরকম ভাবে বিয়ে হতে পারে। মানে এগুলো না কত ক্যাপিটালিস্ট বলে দেবে তোমাকে, একদম এইসব নিয়ে কথা বলতে যাবে না। না না সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে প্রথমত এবার তুমি গল্পটাও একটু বলবে, থামিয়ে দিলাম, ভেরি সরি। না না মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রথমত এই মানে কি বলবো, মানে বেগানি শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা একটা হিন্দিতে প্রবাদ আছে, ঠিক আছে? আম্বানির বিয়েটা হচ্ছে একটা বেগানি শাদি, তাতে যারা পয়সা পেয়েছে তারা নাচ গান করতে গেছে। আমি পয়সা পেয়েছি, আমি গান গাইতে গেছি, আমাকে শোতে পয়সা দিলে আমি গান গাইতে যাই। এবারে তাই আপনাদের কোনো কালচার নেই। ভারতবর্ষের এমন কোনো বড় আর্টিস্ট ছিল না যে সেখানে গান গাইতে যায়নি, তাদের কারোর কালচার নেই, তারা সবাই খারাপ, তাদের সারা জীবনের গান বাজনা শেখা যাপন সব খারাপ। কালচার কাদের আছে? যারা মানে ওই বিয়ে বাড়ির মানে চৌহদ্দির মধ্যে ছিল না,
যারা ফেসবুকে বিয়েটা দেখেছে তাদের সবার প্রচুর কালচার, কিন্তু যারা ওখানে পারফর্ম করেছে তাদের কারোর কালচার নেই। মানে মিস্টার এ আর রহমান, প্রীতম দা, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, কৌশিকী চক্রবর্তী, দে আর অল আনকালচার্ড সিঙ্গার্স। মানে এটা তো তাই দাঁড়ায়। হ্যাঁ, পাবলিক কমেন্ট অনুযায়ী না, সবার না, লেস দ্যান 10%। না গো, ইট ওয়াজ হিউজ। একটা পার্টিকুলার মতাদর্শের লোকেরা যেভাবে গালিগালাজ করেছে এই পুরো ব্যাপারটাকে, মানে সেটা একেবারেই মানে ঠিক নয় আর কি। আমি একটা অন্যরকম ঘটনায় আসি। তোমারই একটা কথা খুব ভাইরাল হয়েছিল যে তোমরা একটা বিখ্যাত গান যে রং দে তু মোহে গেরুয়া, এটাই নাকি স্কেল তুলতে হয়েছিল। এবং তুমি বলেছিলে যে তুমি বলছিলে যে আমি ফার্স্টে ভাবছিলাম যে ভাই এটা কি করে হবে, এর গল্পটা আরেকবার একটু আমাদের বলো তো ভালো করে। এরকম অনেক আসলে মানে যে কোনো ডুয়েট গানের স্কেল ইজ অলওয়েজ আ প্রবলেম, বিকজ মেল স্কেল আর ফিমেল স্কেল একটু আলাদা হয়। এবারে মেল স্কেলে কোনো গান করতে গেলে সেখানে ফিমেল পার্টটা এমনভাবে কম্পোজ করতে হয় যাতে ফিমেল গাইতে পারে। কখনো কখনো এরকম হয়ে যায় যে সেটা একটু উপরের অক্টেভে বা উপরের দিকে পিছে হয়ে গেলে তখন একটু গাইতে মুশকিল হবে। সে মতো অবস্থায় রং দে তু মোহে গেরুয়া যেহেতু একটুখানি ওপেন এয়ারে শ্যুট হচ্ছে ইত্যাদি, সেই জন্য সবাই মিলে হঠাৎ ডিসাইড করলো যে না, গানটার স্কেলটা তো তুলে দিতে হবে। কার ডিসিশন ছিল? এটা অ্যাকচুয়ালি আরও কীভাবে ভালো করা যায়, আরও কীভাবে ভালো করা যায় করতে করতে যে ঠিক আছে তাহলে এটা করা উচিত। প্রীতম দা এবং অরিজিৎ দুজনেই এই ডিসিশনটা নেয় যে তাহলে এই গানটা আর একটু তুলে দেওয়া উচিত। অরিজিৎ বলে হ্যাঁ আমি গিয়ে দেবো, কারণ অরিজিতের পক্ষে তো ভেরি ইজি, ওকে তো যে কোনো স্কেলে গাইতে বললেও গিয়ে দেয়। কিন্তু আমার যে পার্টটা ছিল আমি ভাবছি ওর উঠে গেলে তো আমারটাও তুলতে হবে। তখন আমি ভাবছি কি করে ফিমেল ভয়েসে স্কেল তোলাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। বাট তারপরে আবার হলো, রিড আপ করতে হলো। অরিজিৎ খুব দায়িত্ব নিয়ে বসে গাইয়েছিল গানটা। আমার তোমার খুব কাছের বন্ধু, তুমি এর আগেও অরিজিৎ সিং নিয়ে বলেছিলে, তোমার কি মনে হয় যে কোন জায়গায় অরিজিৎ সিং এক্সট্রা এফর্টটা দিল যে কারণে আজকে সে অরিজিৎ সিং হয়েছে? অনেক স্তরে, আসলে যে কোনো একটা এক্সট্রা এফর্ট নয়, এটা অনেক এফর্টস একসাথে। প্রথম এফর্ট তো হচ্ছে ওর মানে যে জমিটাও তৈরি করেছে সেটা হচ্ছে রেয়াজ। ওর খুব মন দিয়ে শেখা গান, মন দিয়ে শেখা তবলা, সেটার মধ্যে ডুবে থাকা, এটা একটা লম্বা সময় ধরে হয়েছে। মানে অরিজিৎ সিংকে অরিজিৎ সিং হতে দেখলো লোকে ভাবছে, যেটা সব ক্ষেত্রেই হট করে হয়ে গেছে। হ্যাঁ, মানে ফট করে তো হয় না, এগুলো কোনোটাই ব্যাঙের ছাতা নয়, এগুলো সব কটাই বড় বড় বৃক্ষ। তাদেরকে প্রথমে চারা গাছ রোপণ করে বছরের পর বছর জল দিতে হয়, তারপরে সেটা আস্তে আস্তে ময়ূরী হয়ে পরিণত হয়। অরিজিতেরও তাই, বহু বছর মানে মূল শহরের বাইরে থাকা ছেলে, মফস্বল, এবং জীবনের আড়ম্বরতার থেকে অনেকটা দূরে সারা জীবনই থেকেছে, এখনও তাই। এই ব্যাপারগুলো, এই যে ধরে রাখাগুলো, এটা অরিজিতের মধ্যে বরাবরই রয়েছে। রেয়াজ ধরে রাখা, নিজের জীবনশৈলী যেরম ছিল সেই ব্যাপারটাকে ধরে রাখা, নিজের প্রতিবাদ ধরে রাখা, বিপ্লব ধরে রাখা, নিজের ভেতরটা ধরে রাখা, কোনোটাই ছেড়ে না দেওয়া, কোনোটাই লাগাম ছাড়া না হয়ে যাওয়া, এই সবগুলোর মধ্যেই একটা সাধনা থাকে। এই পুরো সাধনাটা একত্রিত হলেই তবেই একটা মানুষ রফি সাব, কিশোর কুমার, অরিজিৎ সিং এই ধরনের লোকজনে পৌঁছতে পারে। এই যে একটা ক্লোজ টু পারফেকশন হওয়ার যে একটা চেষ্টা, এই চেষ্টাটা কিন্তু নিরন্তর, এটা নিরন্তর চলবে। এই যে ছেড়ে না দেওয়া কোনো কিছু, এটা অরিজিতের একটা বিরাট বড় একটা মানে কি বলবো সুপার পাওয়ার। মানুষ ওর থেকে অনেক কম সাফল্য পেয়ে, অনেক কিছু ভুলে চুকে, অনেক কিছু গাছাড়া হয়ে, অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে একটা অন্য স্তরে নিজেকে প্রতিস্থাপন করার চেষ্টায় মগ্ন হয়ে যায়, যে আই উইল হ্যাভ টু প্রুভ দ্যাট আই এম আ স্টার। অরিজিৎ সবার আগে ওই জায়গাটা থেকেই নিজেকে সরিয়ে দিয়ে যায়, আই ডোন্ট হ্যাভ টু প্রুভ আই এম আ স্টার, বিকজ হি ইজ আ স্টার, পিপল উইল সে দ্যাট হি ইজ আ স্টার। ওকে আলাদা করে প্রমাণ করার জন্য বড় গাড়ি, গুচি প্রাডার জ্যাকেট এগুলো দরকার পড়েনি। ওর জীবনশৈলীতে তাকে শেখার অনেক কিছু আছে। ওর গান তো ঠিক আছে একটা জেনারেশনকে করছেই, মানে গানের সাথে জীবনশৈলীটাও এখন খুব ভাইরাল। হ্যাঁ, থ্যাংক গড ওটা ভাইরাল, থ্যাংক গড লোকজন জানে যে ওর জীবনশৈলীটা কীরকম।
এটা খুব দরকার জানার, কারণ অরিজিতের মিউজিক থেকে যেহেতু লোকজন প্রভাবিত হচ্ছে, ওর জীবনশৈলীটা থেকে প্রভাবিত হলেও খুব আনন্দ পাবো আমি। তার কারণ হচ্ছে মানে এই মুহূর্তে এখন যারা 20-22-25 করে যাদের বয়স, তাদের সবার কাছে মানে পদস্খলনের জায়গা এত বেশি, মানে পদে পদে, সেখানে যদি তাদের আইডল অরিজিৎকে যদি তারা বানায় এবং সেই জায়গা থেকে যদি ওরা অরিজিতের জীবনশৈলী থেকে নিজেকে যে কোনোভাবে মানে উদ্বুদ্ধ করতে পারে বা ইন্সপায়ার করতে পারে, খুব ভালো ব্যাপার, সেটা হওয়া উচিত। সেটা তুমি ভারতের একজন, তুমি হয়তো লজ্জাভাবে বললে, কিন্তু নামজাতা এবং নাম করা একজন গায়িকা। তুমি বহু মানুষের সাথে মিশেছো, এটা স্বাভাবিক। আমি অরিজিৎ সিং বা আম্বানি এদের কথা বললাম। তোমার কি মনে হয় এই যে এত বড় বড় ব্যক্তিত্বদের সাথে মিশছো, বা তুমি নিজেও একজন বড় ব্যক্তিত্ব, যারা তোমাকে পার্সোনালি চেনে তারা বুঝতে পারবে যে তুমিও নিজেও কতটা হাম্বল, এই হাম্বলনেসটা কতটা জরুরি? জোর করে হাম্বল হওয়ার দরকার নেই, কিন্তু যদি এটা খুব ন্যাচারালি, বা আমি ছোট্ট তোমায় ইন্টারাপ্ট করছি, এটা কি ম্যাক্সিমাম বড় যারা হয়েছে তাদের মধ্যে কমন তুমি দেখেছো? ইয়েস, যারা লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সে নয়। লোকে বড় বলবে না, আমি যেটাই প্রথমেই বললাম, অরিজিৎ ডিড নট হ্যাভ টু শো দ্য ওয়ার্ল্ড দ্যাট হি ইজ আ স্টার। মিস্টার আম্বানি ডাজন্ট হ্যাভ টু টেল দ্য পিপল দ্যাট হি ইজ মিস্টার আম্বানি। হি ইজ কামিং ডুইং নমস্কার টু ইউ। কোনো দরকার নেই ভদ্রলোকের, কারণ লোকজন জানে না উনি ওনার কাজটা কথা বলছে। আর যাদের কাজ একটু কম কথা বলবে তাদের নিজেদেরকে খুব প্রমাণ করার চেষ্টা থাকবে একটা সারাক্ষণ। এইটা একটা ব্যাপার আছে। তাই বলে এরকমই নয় যে হাম্বেল মানেই ভালো আর্টিস্ট আর নন হাম্বেল মানে ভালো আর্টিস্ট নয়, এটা নয়। কিন্তু আমি দেখেছি মানে উপরের স্তরে যারা পৌঁছেছে না, তাদের নিজেদের আত্মমগ্নতাটা, মানে কাজ নিয়ে আত্মমগ্নতাটা বেশি থাকে, যে অন্য কিছু করার বা অন্যরকম কিছু প্রিটেন্ড করার জন্য যে সময়টা খরচা করতে সেটা তারা করে না। এক্স্যাক্টলি, সেই জন্য ওই জিনিসগুলো হয় না, দরকার পড়ে না। তো আত্মমগ্নতা তো থাকতে হবে একটা কাজ নিয়ে। যাদের অরিজিতের একটা আত্মমগ্নতা আছে, মানে আমি দুটো খুব মানে দুরকম ক্যারেক্টার, বাট দুজনেই তার ফিল্ডে সর্বোচ্চ জায়গা। এবার কেউ বলতে পারে যে অরিজিতের জীবনশৈলী আর আম্বানির জীবনশৈলীর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। আম্বানি তো স্প্লার্জ করছে, পয়সা দেখাচ্ছে, করছে, এটার মধ্যে আত্মমগ্নতা কোথায়? হতেই পারে যে সেটা তার ভালো লাগার জায়গা, অরিজিৎ ইজ ইন হিজ ভালো লাগার জায়গা। একজন ভদ্রলোক যদি এটা চায় যে আমি আমার ছেলের বিয়ে খুব বড় করে করব, সেটা তো ভালো লাগার জায়গা হতেই পারে। ফ্যান্টাস্টিক, তুমি ব্যাখ্যাটাও খুব ভালো দিলে। সেক্ষেত্রে দেখতে গেলে তুমিও তো বললে যে আমি তোমার যে মচলন্দপুরের বাড়ি সেখানে যাব। মিউজিশিয়ানরা আসলে এরকমই হয়, শিকড়টাকে ধরে রাখতে ভালোবাসে। যাই হোক, আমি বলছি তুমি কলকাতার মেয়ে, সো কল্ড, মানে কলকাতার মেয়ে মানে তো আমরা গ্রেটার কলকাতাটাকেই ধরি, পশ্চিমবঙ্গের মেয়ে, বাঙালি। তুমি এখানের স্ট্রাগল বলো বা মিউজিক বলো, সবটা দেখেছো, মুম্বাইটাও দেখেছো। তুমি এর আগে বলছিলে যে মিউজিশিয়ান অনেক বড় বড় মানুষ হয়েছে, কিন্তু হিরো মিঠুন চক্রবর্তী ছাড়া আমি সেই স্টারডামটা কাউকে পেতে দেখিনি। যাই হোক, আমি বলছি এই শহরের স্ট্রাগল আর মুম্বাইতে গিয়ে প্রতিষ্ঠা পাওয়া স্ট্রাগল, এই দুটো কীরকম আলাদা? আর 2 নম্বর কথা, কলকাতা থেকে গিয়ে মুম্বাইতে প্রতিষ্ঠা পাওয়াটা কতটা কঠিন হয়? প্রথমত সবার আগে যেটা বুঝতে হবে যে মুম্বাইটা তো একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম। মুম্বাইতে কাজ করবে মানে যে তুমি একটা দেশকে সার্ভ করবে, মানে দেশের কেটার করবে, সার্ভ মানে কেটার। ফিল্ডের জন্যই তাই, শুধু মিউজিক না, যে সিনেমা করবে তার জন্য, যে বিজনেস করবে তার জন্য, যে অভিনয় করবে তার জন্যও তাই, যে মডেলিং করতে চায় তার জন্যও তাই। তার কারণ হচ্ছে পুরো ভারতবর্ষ থেকে বাছাই করা ছাকা ট্যালেন্টসগুলো সব বম্বেতে আসছে। এবং দেখো, তুমি কলকাতাতেই মিউজিক্যাল ট্যালেন্টের এত ভিড়, সবাই এত ভালো গাইছে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তুমি হারমোনিয়ামের আওয়াজ শুনবে। সেই বাড়ি থেকে একটি ছেলে বা একটি মেয়ে উঠে আসছে যে দারুণ গিটার বাজায় বা দারুণ গান গায় বা দারুণ দেখতে। এইবার এইরকম সারা ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে যারা আছে, যারা সেই সাহসটা করতে পারছে বা সেই মানে প্যাশনটা রাখতে পারছে, তারা কিন্তু সবাই বম্বেতে আসছে। এবার সেই জায়গাটার তুমি মানে ফাইটটা ভেবে নাও কতটা টাফ, মানে বেস্ট অফ দ্য বেস্ট। তো সেই একটা প্রথম স্ট্রাগল মানে লেয়ার নাম্বার 1, দ্যাট ইউর কম্পিটিশন ইজ হায়ার। লেয়ার নাম্বার 2 হচ্ছে মুম্বাই পারতপক্ষে মানে একটা অসম্ভব শহর টু লিভ, বিকজ ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। যদিও এখন
ভারতবর্ষের সমস্ত মানে মেট্রোপলিটন সিটিগুলোর এক্সপেন্স মোটামুটি কাছাকাছি হয়ে গেছে, মানে যেখানেই উবার ওলা এসে গেছে সেখানেই সবারই এক্সপেন্সটা মোটামুটি সিমিলার। বাট মুম্বাইয়ের রিয়েল এস্টেট প্রচণ্ড এক্সপেন্সিভ, বাড়ি ভাড়া দেওয়াটা বিকামস আ ভেরি বিগ ডিল, সবটাই এক্সপেন্সিভ। এবার ওই এক্সপেন্সটাকে ফাইট করাটা না আমাদের মতন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোকজনদের বাবা মায়েদের পক্ষে একটা দুঃস্বপ্ন। এবং আমাদের প্রথম দিকটা এই জায়গাটা থেকেই প্রচুর লোক সাহসটা করতে পারছে না বা করেও পিছিয়ে আসছে, এই জায়গাটা তৈরি হচ্ছে। এটাও একটা সত্যি, এই সত্যিটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি যদি জিজ্ঞেস করি মুম্বাই তোমাকে কি কি দিয়েছে, মানে ফেম নাম এগুলো ছাড়াও শহরের ভাইবসটা তোমাকে কি কি দিয়েছে? মুম্বাই যে ফ্রিডমটা দিয়েছে না, অ্যাজ আ উইমেন আমি এত সেফ ফিল করি ওই শহরে। ফরচুনেটলি এখন এই কথাটা খুব প্রাসঙ্গিক, এটা প্রাসঙ্গিক একটা কথা, ওই জন্য বলছি। আমি মুম্বাইতে রয়েছি মানে 17 বছর। আমি খুব সম্প্রতি গাড়ি কিনেছি, তার আগে পর্যন্ত আমি বলছি আমার যখন সারিকে ফলসা রিলিজ হয়েছে, সারিকে ফলসা রিলিজ হওয়ার পর ইনফ্যাক্ট গেরুয়া রিলিজ হয়েছে যখন 2015-তে, তারপর আমি গেরুয়ার জন্য যে সমস্ত আওয়ার ফাংশনে নমিনেটেড হয়েছি আমি ট্যাক্সিতে করে গেছি। সেই অবধি আমার কাছে গাড়ি ছিল না। কিন্তু এটা বলার প্রসঙ্গ এটাই যে আমি সবসময়ই রিক্সা বা অটোতে বা মানে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতাম। আমি কোনো দিন আনসেফ ফিল করিনি। এবং আমাদের স্টুডিও আওয়ার্স খুব র্যান্ডম হয়। গান গাইতে ঢুকলাম রাত 9টার সময়, বেরোচ্ছি তখন বাজে রাত 1:30। ফ্লাইট আছে, শো করতে যাব, ফ্লাইট হয়তো সকাল 6টায়, বেরোতে হবে বাড়ির থেকে ভোর 4টে। বাট লাকিলি আমি তো 17 বছর আগে বম্বেতে গেছি, মানে আমি তো ওলা উবারের জামানাটা দেখি, মানে ওলা উবারের প্রিভিয়াস ওলা উবার জামানাটাও দেখেছি, যেখানে ওলা উবার ছিল না, মিটার ট্যাক্সি ছিল, রিক্সা ছিল, আমি সেই সময়টাও দেখেছি। আমি কিন্তু কোনো দিন ইফটিজিংয়ের শিকার হইনি। আমি কোনো দিন কেউ গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তার শিকার হইনি। আমি কোনো দিন কেউ আমার অটোর পাশে পাশে বাইক চালাচ্ছে এবং আমি ভয় পাচ্ছি, এরকম জায়গা তৈরি হয়নি। এটা কিন্তু আমাকে বলতেই হবে, এটা কিন্তু কখনো হয়নি, কোনো দিনও না, নেভার। এবারে তাহলে কি মানে এটা বলা যায় যে মানে পুরো মহারাষ্ট্র ভীষণ সেফ? আমি সেটা বলতে পারবো না। আমি মুম্বাই অ্যাজ এ সিটি যেটুকু দেখেছি সেটাতে আমি এটাই বলবো যে সিটি লাইফ অফ মুম্বাই ইজ ভেরি ভেরি সেফ ফর উইমেন। এবং সেই সেফটিটা একটা মেয়েকে নিজের মানে পাখা ছাড়িয়ে উঠতে যেটা শেখায়, সেই জিনিসটা কিন্তু দিয়েছে আমাকে মুম্বাই। সেই স্বাধীনতাটা এবং সেই মানে জোরটা, মানে তুমি বিশ্বাস করতে পারছো আমি রাত্রি 1:30টার সময় 2টোর সময় যখন স্টুডিও থেকে বেরোই, আমার স্টুডিওতে যে মানে পুরুষ বন্ধুরা যারা রয়েছে তারা কেউ কোনোদিন জিজ্ঞেস করে না কীভাবে বাড়ি যাচ্ছিস, জিজ্ঞেস করে না, বিকজ প্রয়োজন নেই। এরকম নয় যে কেউ আমাকে বাড়িতে ছেড়ে দিলে কোনো প্রবলেম হবে, না ছেড়ে দিলেও কোনো প্রবলেম নেই, আমি নিজে চলে আসতে পারবো। এক্স্যাক্টলি। কেউ কনসার্ন নয় যে আমি বাড়ি কী করে মানে কীভাবে পৌঁছবে, এই ব্যাপারটা নেই। কিন্তু এটা সত্যি, এটা সব শহরেই আসাটা প্রয়োজন। এবং যারা বম্বেতে বহু বছর রয়েছে যে মেয়েরা, তারা সবাই এই ব্যাপারে সহমত হবে। আমি নিজেও দেখেছি যে এক্স্যাক্টলি রাত্রেও যথেষ্ট ভিড়, যথেষ্ট ট্রাফিক, ভিড়ের থেকেও বড় কথা ভিড়, সমস্ত জায়গাতেই কোনো চাপের ব্যাপার নেই, একদম নেই। এবারে সেটাই তাই বলে কি ক্রাইম হচ্ছে না সেরকম নয়, হতেই পারে, কিন্তু ডে টু ডে লাইফ ইজ মাচ সেফার দেন এনি আদার সিটি ইন দ্য কান্ট্রি। সেটা পুরো ভারতবর্ষের সমস্ত স্টেট এটা স্বীকার করে যে মুম্বাই অ্যাজ এ সিটি ইজ ভেরি সেফ ফর উইমেন। এই যে ধরো সোশ্যাল মিডিয়া এখনকার যুগে, এখানে পজিটিভ কমেন্টস আসে, নেগেটিভ কমেন্টস আসে, সমালোচনা সঙ্গীত শিল্পী হিসেবে তুমি কিভাবে হ্যান্ডেল করো? আসলে সঙ্গীতের সমালোচনা তো করে না কেউ, মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম যেটাকে বলে সেটা খুব কম মানুষ করে। অধিকাংশটাই হচ্ছে অক্ষমের চিত্ত বিনোদন। এটা শুনলে আরও ট্রোলড হব আমি, কিন্তু আমার বাবা এই কথাটা খুব বলেন যে একটা জিনিস আছে সেটাকে বলা হচ্ছে অক্ষমের চিত্ত বিনোদন। এবার যে অক্ষম তার একটা চিত্ত বিনোদনের জায়গা লাগে, তো সেই চিত্ত বিনোদনটাকে যে তার থেকে একটু সক্ষম
তাকে গালিগালাজ করে সেই বিনোদনটা পেতে চায়। তো এবারে হয়তো এটা নিয়ে অনেক লেয়ারের কোয়েশ্চেন্স হতে পারে যে তাহলে কি আমাদের শ্রোতাদের কোনো অধিকার নেই আপনাদের গান ভালো লাগছে বা খারাপ লাগছে বলার? নিশ্চয়ই আছে। যেমন আমার যেমন মঞ্চে দাঁড়িয়ে যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে অ্যাড্রেস করার একটা সার্টেন ল্যাঙ্গুয়েজ বা একটা সার্টেন ওয়ে হওয়া উচিত, সেটা যদি না হয়, আমি ধরুন স্টেজে গিয়ে খুব একটা ভীষণই ক্যাজুয়ালি বয়সে বড় লোকেদেরকে তুই তাকারি করে কথা বললে সেটা যেরকম আপনারা শ্রোতা দর্শক হিসেবে নিতে পারবেন না, ঠিক তেমনই একজন আর্টিস্টের সঙ্গে যদি খুব মানে অমার্জিতভাবে কথা বলা হয়, এটা ধরে কেন নেওয়া হয় যে সে আর্টিস্ট নিতে পারবে? এক্স্যাক্টলি নিতে পারবে না। তো নিতে না পারার তো মানে মানে কি বলবো, পরিসীমা ক্রস করে চলে গেছি আমরা। এখন আমরা আস্তে আস্তে খুবই ইনডিফারেন্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারটা থেকে। মানে আমরা যারাই মানে এই জনপ্রিয় গণমাধ্যমের সঙ্গে জড়িত, পপুলার সোশ্যাল সিস্টেম বা ওয়ার্ক, যেটাকে আমরা সো কল্ড গ্ল্যামার ওয়ার্ল্ড বলি, আমরা মানে মোটামুটি গায়ের চামড়ার পরত মোটা হতে হতে মানে এটা কিন্তু মানে টু সাম লেভেল আমার মনে হয় মানে মানসিক স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো জিনিস নয়, মেন্টাল হেলথের জন্য। কারণ পড়লে মাথা খারাপ হয়ে যাবে। একটা মানুষ যদি সারাক্ষণই কিছু একটা গান, কবিতা, নাচ, অভিনয় যাই সে একটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, লেখা, তার নিজের কোনো মানে মন্তব্য, তাতেই যদি সারাক্ষণ 50টা কমেন্টসের মধ্যে 15টা কমেন্টস যদি তাকে বিভিন্নভাবে ছোট করে এবং নানান রকমভাবে খারাপ করে তার পারিবারিক ব্যাপার টেনে এনে সেইগুলো নিয়ে কথা বলে লেখা হয়, সেটা পড়তে পড়তে একটা সময় প্রথমে ভীষণ কষ্ট হয়, তারপরে কান্না পায়, তারপরে আস্তে আস্তে মানুষ সেটা নিয়ে একদমই উদাসীন হতে শুরু করে। এই উদাসীনতাটা যদি সোশ্যাল মিডিয়া থেকে গড়িয়ে নিজের ব্যক্তিগত জীবনে এসে যায়, তাহলে ভাবো এটা কতটা খারাপ একটা প্রভাব, যে তুমি ব্যক্তিগত জীবনেও হঠাৎ করে উদাসীন হতে শুরু করেছো। লোকজন কে কী বললো, ভালো বললো, খারাপ বললো, তারপরে হঠাৎ দেখা গেল যে বাড়ির লোকের শরীর খারাপ হলো কি হলো না, তুমি উদাসীন হয়ে যাচ্ছ। ইউ নেভার নো। আমরা এটা বছরের পর বছর প্র্যাকটিস করতে করতে হয়তো এরকম জায়গায় পৌঁছে গেলেও যেতে পারি। সেটা নিয়ে যদিও সেটা খুব লম্বা একটা সময়ের পরে হয়তো হবে বা হবে না, আই ডোন্ট নো, বাট এই কালচারটা বন্ধ হওয়া উচিত বা আস্তে আস্তে কমে যাওয়া উচিত। যদি এটা ট্রেন্ড হয়ে থাকে যে মানে সোশ্যাল মিডিয়াতে গিয়েই আমি কিয়ারা আদবানিকে প্রচুর গালিগালাজ করে বেরিয়ে এলাম, এটা যদি একটা ট্রেন্ড হয়, যেরকম সব ট্রেন্ড গিয়ে শেষ হয়, এই ট্রেন্ডটাও শেষ হয়ে যাওয়া উচিত একটা সময় পরে গিয়ে। এক্স্যাক্টলি। মানে কিয়ারা আদবানি তোমাকে বাড়িতে এসে কিস্তি করতে পারছে না বলে তুমি কিয়ারা আদবানিকে কিস্তি করো না, এটা হওয়া উচিত আমার মনে হয়। তোমাকে আমরা এখন খুব জনপ্রিয় রিয়েলিটি বাংলা শোতে দেখছি, নাম করতে আমাদের অসুবিধা নেই, সারেগামাতে। তোমার এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে ওখানে? মানে রিয়েলিটি শোয়ের তোমার যে এক্সপিরিয়েন্স সেটা তো আমরা ওখান থেকে দেখতে পাচ্ছি, শুনছি। এটা তো মানে আসলে স্টেজের এপাশ ওপাশ, আমি স্টেজের উপরেও থেকেছি একটা সময়, এখন এই দিকে স্টেজের। আমি যারা স্টেজের উপরে দাঁড়িয়ে আছে তাদের ব্যাপারটা খুব বুঝতে পারি, এইটা হচ্ছে একটা সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, মানে আমার প্যানেলে যারা আছে তারা কেউই রিয়েলিটি শোয়ের কন্টেস্ট্যান্ট ছিলেন না কোনোদিনই। আই এম দ্য অনলি পার্সন যে রিয়েলিটি শোয়ের অ্যাজ আ কন্টেস্ট্যান্টও ছিলাম। সো রিয়েলিটি শোয়ের যে একটা যে বুক ধুকপুকানিটা, সেটা আমি একটু ফিল করি। ওদের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, বিকজ যেটা আমি বারবারই বলি, ওয়েস্ট বেঙ্গলে তো মিউজিক্যাল ট্যালেন্টের শেষ নেই, এবং তার মধ্যে থেকে ওই 15-20 জনকে প্রতি বছর বেছে নিতে হয়, কিছু করার নেই। তাতে আরও যে 1500 লোককে বেছে নেওয়া যায় না, তাদের একটা আক্ষেপ বা রাগ তৈরি হতেই পারে, কিন্তু মানে সবাই ট্যালেন্টেড। মানে যারাই আসে অডিশন করতে, যারাই আসে একটা সার্টেন লেভেল অবধি, তারা সবাই খুব ট্যালেন্টেড। মানে তাদের মধ্যে থেকে ওই 15 জনকে তুলে নেওয়া আমার মনে হয় মানে সবার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। আর একটা জিনিস যেটা আমি ভীষণ লক্ষ্য করছি, যেটা আমি যখন নিজে অ্যাজ আ রিয়েলিটি শো কন্টেস্ট্যান্ট ছিলাম সেই সময়টা সেটা অতটা ছিল না। তার কারণ হচ্ছে রিয়েলিটি শো মানে মিউজিক্যাল রিয়েলিটি শো তখন ইন্ডিয়াতে খুব নতুন, খুবই নতুন। মানে আমি 2005-এর শেষে
এবং 2006 শুরুতে, সেই সময় খুব নতুন, মানে একটা সিজন অ্যাজ আ রিয়েলিটি শো, মানে মিউজিক্যাল রিয়েলিটি শো লোকজন দেখেছে। সেটা শুধুমাত্র তখন টিভিতেই দেখা যেত। এখন যেমন একদিন টেলিকাস্ট হচ্ছে, কিন্তু সেটা সারা জীবনের জন্য সোশ্যাল মিডিয়াতে থেকে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো এই ডিফারেন্সটা যেটা আমি দেখি সেটা হচ্ছে, এবং আমি বলছি বহু এপিসোড আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে দেখেছি। যেমন একজন মেয়ে দোতারা নিয়ে গান করছিল, তুমি তাকে ইনস্ট্রুমেন্ট নিয়ে তুমি একটা ইনস্ট্রুমেন্টের নাম দিয়েছিলে বা ইত্যাদি, যে ব্যাপারটা। আচ্ছা, চট করে বলে দাও তো যে এটা সাথে নিয়ে এসছো, ওটা ওই যন্ত্রের কি নাম? এটা দোতারা। বন্ধুকে কোনো নাম দিয়েছো দোতারার? না, আচ্ছা, আজকে থেকে ওর নাম ফুটফুটি। ঠিক আছে, এইগুলো কারণ রিলসে এসে যাচ্ছে, লোকজন শেয়ার করছে। হ্যাঁ, এটার ব্যাপ্তিটা অনেক বেশি, অনেক। আর একটা যেটা খুব ভালো একটা দিক, সেটা হচ্ছে আমি যখন কন্টেস্ট্যান্ট ছিলাম তখন চ্যানেলসগুলোও তো নতুন নতুন শিখছে যে কিভাবে একটা রিয়েলিটি শো করতে হবে, মিউজিক্যাল রিয়েলিটি শো, কী ধরনের ক্রিউ থাকা উচিত তার মধ্যে। সেই জায়গাটা থেকে গত 15-20 বছরের ব্যাপারটা অনেক ইভলভ করেছে। এবং এখন রিয়েলিটি শোতে মিউজিক্যাল টিম যেটা হয়, গ্রুমার্স বা অ্যারেঞ্জার্স বা যারা বাচ্চাগুলোকে শেখাচ্ছে বা তৈরি করছে, সেইটা একটা ভীষণ মানে সিগনিফিক্যান্ট একটা টিম। এবং সেই টিমটার যে কত অবদান, এবং সেই টিমটা যে কী পরিশ্রম করে ওই বাচ্চাগুলোকে নিয়ে, যারা একদম র ফর্মে আসে, একদমই তো র, তাদের মাইক সিঙ্গিংয়ের কোনো এক্সপিরিয়েন্স নেই, অত লাইট ক্যামেরার মধ্যে গাওয়ার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাদেরকে যেভাবে তৈরি করছে এবং তাদের যে তৎপরতাটা আমি দেখি না, মানে একটা গান শুরু হওয়ার আগে তারা যেভাবে আসে এবং যেভাবে ওদেরকে বলেছিলাম মনে আছে এই জায়গাটা এরকম গাইবি, সেই জায়গাটা সেরকম গাইবি, এই যে তৎপরতাটা না আমি না দেখি, আর আমার মাঝে মাঝে খুব আমি মিস করি যে আমি যখন রিয়েলিটিতে শোতে ছিলাম এই ব্যাপারটা কিন্তু তখনও এত মানে এইরকমভাবে ছিল না। তো এবং সবাইকে এরা এত মানে প্রত্যেকটা গ্রুমারকে দেখছি এত পার্সোনালি ইনভলভড ওরা বাচ্চাগুলোর সঙ্গে, ওদের সিঙ্গিংটাকে মানে ভালো করার জন্য যতটা মানে তৎপর ওরা, এটা অভাবনীয়, ভীষণই ভালো। মানে আমি জানি না যে ভারতবর্ষের অন্যান্য যেগুলো এখন ন্যাশনাল লেভেলে হচ্ছে বা অন্যান্য রিজিনাল লেভেলেও যে মিউজিক কম্পিটিশনগুলো হচ্ছে, তাতে মানে এই রকম লেভেলের ইনভলভমেন্ট দিয়ে গ্রুমার্সরা বাচ্চাদেরকে তৈরি করছে কিনা, আনবিলিভেবল। কলকাতাতে এমনিতেই গান শেখা বা গান নিয়ে চর্চার একটা তো প্রবণতা রয়েইছে ঘরে ঘরে, এবং সেই জায়গাটা থেকে সেই আদরটা আমি দেখি। এবার আমি একটা অন্যরকম প্রশ্ন করবো রিয়েলিটি শো নিয়ে। ধরো বহু মানুষ আছে, যে কোনো কিছুতেই তো বিতর্ক হয়, সোশ্যাল মিডিয়াতেও হয়। তুমি কন্টেস্টেন্ট হিসেবেও ছিলে, আবার জাজ হিসেবেও রয়েছো। অনেকেই অভিযোগ করে রিয়েলিটি শো রিয়াল না, ফেক, এই ওই তাই নানা রকম, আমি সেই বিস্তারে যাচ্ছি না। কিন্তু এইটা অ্যাকচুয়াল ট্যালেন্টকে তুলে আনতে পারে কিনা, কিন্তু যেমন আমরা দেখেছি অরিজিৎ সিং, তোমরা প্রথম দিকে রিয়েলিটি শোতেই মানুষের চোখে পড়েছিলে, তাহলে এটা আজকের ডেটেও ট্যালেন্ট তুলে আনতে কতটা প্রাসঙ্গিক? আর 2 নম্বর যেটা সব থেকে বেশি মানুষের প্রশ্ন থাকে, রিয়েলিটি শো কি আসলে রিয়েল বলতে এক্স্যাক্টলি ওনারা কি রিয়েল বোঝাতে চাইছেন সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। নাম্বার 1, রিয়েলিটি শো মানে কি এইটা যে একজনকে দাঁড় করিয়ে তার পিছনে অন্য একজন গেয়ে দিচ্ছেন? তা তো নয়। যাদের গান আপনারা স্টেজে শুনছেন, এইটুকু একটি বাচ্চা ছেলে আমাদের এখন সারেগামাপাতে রয়েছে। বাচ্চাটা মানে ও না বিস্ময় বালক, ওর চেয়ে বড় সত্যি আর কিছুই হতে পারে না। এটা সব থেকে বড় রিয়ালিটি যে একটা 7.5 বছর 8 বছরের বাচ্চা, যার একটা দাঁত পড়ে আমাদের শোয়ের মধ্যে একটু গজিয়েছে ওর দাঁতটা, এইটা হচ্ছে রিয়ালিটি। এবং সেই ছেলেটা ওখানে দাঁড়িয়ে, ওইটুকু একটা ছেলে, ও মাইকটা ঠিক করে, মাইকটার ওজন হচ্ছে বেশি, ওই জন্য আমরা সারাক্ষণ বলি বাবা মাইকটা মুখের কাছে নিয়ে গাও, কারণ ওর হাতটা নিচে নেমে যায়, মাইকের ভারে দূরে হয়ে যায় মুখ থেকে মাইকটা। তারপরে আমরা ডিসাইড করলাম যেন ওকে স্ট্যান্ড দিয়ে মাইক দেওয়া হোক, যাতে ও অ্যাটলিস্ট মাইকটা নিচে না নেমে যায়। এইটা হচ্ছে রিয়ালিটি, এইটাই হচ্ছে রিয়ালিটি। তারপরেও ওকে বারবার বলে দিতে হয় অনেক, তুমি কিন্তু সরে যেও না, মাইকের কাছে এসে মুখ করে গাও। সে মতো অবস্থায় ওই ছেলেটি গাইছে জানে কাহা গয়ে वो दिन। ওর 8 বছর বয়স, ও 4 বছর হলো পরিষ্কার করে কথা বলতে শিখেছে, মানে ভাষা ওর 4 বছর হলো পরিষ্কার হয়েছে। সেখানেও জানে কাহা গয়ে वो दिन গাইছে, এবং মানে আমরা সব ঝরঝর করে কাঁদছি ওর গাওয়াতে। এটা হচ্ছে রিয়ালিটি, এটাই রিয়েলিটি।
এটা কিভাবে প্রেজেন্ট হচ্ছে বা এটাকে আপনারা মানে যারা দেখছেন তারা কিভাবে রিসিভ করছেন সেটা তাদের ব্যাপার। কিন্তু ওই মঞ্চটাতে এটাই সবচেয়ে বড় সত্যি যে ওই ছোট্ট ছেলে যার ভাষা হিন্দি নয়, যে 4-4.5 বছর হলো পরিষ্কার করে কথা বলতে শিখেছে, যার হাতের ওজন হচ্ছে মাইকের ওজন বেশি বলে মাইকটা নিচে চলে যায়, যাকে বারবার গানের মাঝখানে শান্তনুদা দৌড়ে গিয়ে মাইকটা কাছে করে দিচ্ছে এবং তৎসত্ত্বেও সে এটা গেয়ে যাচ্ছে এবং এমন গাইছে যে লোকজন পাগল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে যারা ওখানে বসে আছে তাদের রিয়ালিটি। তারা এই রিয়ালিটিটা দেখছে, সেটা কিভাবে ট্রানজেন্ট হচ্ছে টু পিপল সেটা অন্য ব্যাপার। তারা কিভাবে দেখছেন, তারা কিভাবে সেটাকে নিয়ে ভাবছেন সেটা অন্য জিনিস। এতটা কিন্তু রিয়েল, এই ব্যাপারটা কিন্তু রিয়েল, এই ভালো লাগাটা কিন্তু রিয়েল। এই মানে আমরা এই যে প্রচেষ্টাটা ওই বাচ্চাটাকে এই ঘটনাক্রমটা কিন্তু রিয়েল, এটা সত্যি, এটা কোনো। এবং আমাদের সারেগামাপার মঞ্চে স্কুলদেরকে ইনভাইট করা হয়, তারা তাদের মানে স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আসে, টিচার্সরা আসেন, বসে। এটাই দেখার যে কতটা সত্যি। তোমরা যেটা টিভিতে দেখছো ওটা কিভাবে প্রেজেন্ট হচ্ছে সামনে, কিভাবে ওখানে ওদেরও চোখে জল এসে যাচ্ছে। এই যে ট্রোলিং, এই যে রিয়েলিটি শোয়ের জাজেরা কাঁদলেই একটা খুব খারাপ কমেন্টস, পয়সার জন্য আপনাদের রুদালি হতে হচ্ছে, এই কমেন্টস আমি বহুবার পড়েছি। অনেক জায়গায় আপনারা বিশ্বাস করতে পারবেন না ওই জায়গাটার পরিস্থিতিটা কি সৃষ্টি হয়। যখন অনেক একটা 8 বছরের বাচ্চা জানে কাহা গয়ে ও দিন গায়, তখন আমার ভেতর থেকে আমার মিউজিক্যাল সত্তাটা যেটা বলে সেটা হচ্ছে ও গাইছে না, ওর ভেতর থেকে একটা ঈশ্বর গাইছে, কারণ ওর পক্ষে এই গানটার মানে বোঝা অসম্ভব। তাহলে কি করে গাইছে, ওকে কে গাওয়াচ্ছে? এই সত্যিটা যখন ওই তারটা জুড়ে দেয় তখন চোখটা ভিজে আসেই। এটা যারা শিল্পকলার সঙ্গে সেভাবে জড়িত নন, যারা শুধুই শিল্পকে ভালোবাসেন, তাদের পক্ষে বোঝা হয়তো একটু শক্ত। যারা শিল্পটাকে সেইভাবে যাপনের মধ্যে রেখেছেন তাদের জন্য কিন্তু অতটা শক্ত নয়। তাদের ভালো গান শুনলে, একটা দারুণ ছবি দেখলে, সেই ছবিটার মধ্যে একটা দুর্ধর্ষ সিন দেখলে, একটা ভালো আঁকা দেখলে, একটা ভালো মানে নাচের পারফরমেন্স দেখলে, কিন্তু সবার আগে আমাদের যে ইমোশনটা খুব প্রকট হয় সেটা হচ্ছে চোখ ভেজা। এটা সব আর্টিস্টরা আমার সঙ্গে একমত হবে। মানে তুমিও একজন আর্টিস্ট, তুমিও এটা বুঝতে পারছো আমি কি বলছি, আমি ফিল করতে পারছি ব্যাপারটা। এক্স্যাক্টলি। সো এটা এই মানে আমরা একটা খুব ভালো গান দেখলে সারাক্ষণ হা 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 করে উঠি না, সব সেই ভালো গানটা সবার আগে মনের যে কোঠাটাতে গিয়ে পৌঁছয়, সেটা যে আবেগটাকে নিঃসরণ করে সেটা হচ্ছে চোখে জল। এই চোখে জলটা লোক মানে সাধারণ যারা এই মানে আমাদের শিল্প জগতের সঙ্গে জড়িত নন সেই অর্থে, যারা হয়তো শিল্প ভালোবাসেন, সঙ্গীত প্রেমী মানুষ, তাদের হয়তো চট করে অতটা চোখ নাও ভিজতে পারে, হয়তো আরও অনেক বেশি গভীরে গেলে তবে হয়তো চোখটা ভেজে। কিন্তু আমাদের মতন শিল্পীরা যারা সারাক্ষণ এর মধ্যে রয়েছি, যারা জানি যে ওই উপরের নোটটা লাগানো কতটা কঠিন, কিন্তু ওই ছেলেটি এত কি বলবো মানে সহজ করে লাগিয়ে দিচ্ছে, গেয়ে দিচ্ছে, তাদের চোখ ভিজবেই। এটা ভেবে যে সে কখনো গান শেখেনি, সে কি করে ওই লাইনটা গেয়ে দিল। আমরা এত বছর ধরে শিখছি, আমাদের হয়তো এখনো গাইতে গেলে ভয় লাগবে। একটা আশীর্বাদ, সেটা প্রত্যক্ষ করাও কিন্তু একটা আশীর্বাদ। একটা ছেলে আমাদের এইবারের শোতে এসছিল, ও একটা গান গেয়েছিল যে গানটা যে কোনো শেখা আর্টিস্টের পক্ষে গাওয়া খুব ডিফিকাল্ট। ও কোনোদিন গান শেখেনি, ও গেয়েছিল, আমি কেঁদে ফেলেছিলাম। এটা ভেবে যে আমার এত বছরের জীবনে এত গান শেখা, এত গান গাওয়া, আমাকে হয়তো এক্ষুনি দাঁড়িয়ে গাইতে বললে আমি গাইতে পারবো না। এই যে আশীর্বাদটা, যেটা আমি নিজে চোখে দেখছি, এটাও তো ঈশ্বরের একটা আশীর্বাদ, ঈশ্বরের সাক্ষাৎ। সেটাতে আমার চোখ ভিজেছিল। তাতে ট্রোল হলে, লোকের আমাদের মতন যারা মানে বিচারকের আসনে রয়েছে তাদেরকে রুদালি মনে হলে, তাদেরকে ন্যাকামো মনে হলে, আমার বিশ্বাস করুন কিচ্ছু আসে যায় না। তার কারণ হচ্ছে আপনাদের কমেন্টস বা যারাই এই ধরনের কমেন্টস করে, তাদের ওই ঠুনকো কমেন্টসের জন্য আমি আমার ভেতরের মানে শিল্পী সত্তাটাকে মেরে ফেলতে পারবো না। এটা সারা জীবন এরকমই থাকবে। আমি আরেকটা তোমায় জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে তুমি তো বলিউডের বহু মানুষের সাথে মিশেছো, তোমার ফেভারিট ক্যারেক্টারকে মানুষ হিসাবে? অনুরাগ বাসু, প্রীতম দা,
প্রীতম দা তো নিজে বোধহয় জানেও না যে হাউ পপুলার হি, সত্যি ডেফিনেটলি হি ডাজ নট নো, ওনার কোনো আইডিয়াই নেই এই ব্যাপারে। অনুরাগদারও একই, কোনো আইডিয়া নেই যে কত পপুলার অনুরাগদা। ফিল্ম স্টারদের মধ্যে রণবীর কাপুর কেন? খুবই ভালো ছেলে। একটু এক্সপিরিয়েন্সটা বলো, কারণ আমরা তো শুধু স্ক্রিনে দেখি। খুবই ভালো ছেলে, মানে হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ ফ্রম ইয়োর কলেজ অর ফ্রম ইয়োর ওয়ার্ক প্লেস। ইটস জাস্ট দ্যাট হি বিলংস ফ্রম আ ফ্যামিলি, যেটা যে ফ্যামিলি ওইটুকু বাদ দিয়ে দিলে, আর ওরকম একটা সৌম্যকান্তির ছেলে, সেটা বাদ দিয়ে দিলেও একটা একদম অত্যন্ত বাড়ির ছেলে, বসবে, আড্ডা দেবে, কফি খাবে, এরকম। আর আমি যদি অনেকক্ষণ তোমাকে আটকে রেখেছি, শেষের দিকে এসে গেছি, বাট তোমায় যদি জিজ্ঞাসা করি যে এখনও তোমার শিল্পী হিসাবে অনেক জার্নি বাকি আছে, বাট এখনো পর্যন্ত তোমার নিজের দিকে তাকিয়ে সেরা প্রাপ্তি কি বলে মনে হয় একজন শিল্পী হিসাবে? আমার তো রোজই মনে হয় অনেক কিছু পেয়েছি, কারণ আমি মসলন্দপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয় এবং তারপর রাজবল্লভপুর হাই স্কুল থেকে একটা পাস আউট একটা মেয়ে। আমি যে বছর সাইকেল চালিয়ে কেমিস্ট্রি পড়তে যাচ্ছিলাম তার পরের বছর বম্বেতে গান গাইছিলাম। এই যে মানে দুটো জগতের মধ্যে চলে যাওয়ার জন্য যে পরিমাণ গ্রেস অ্যান্ড ব্লেসিংস, যেটা উপর থেকে আসা ছাড়া হয় না, সেটার যে সাক্ষী হয়ে আমি রয়েছি, সেটা আমি রোজ থ্যাংক ইউ বললেও কম বলা হবে। আমি এই গ্র্যাটিটিউডটা থেকে কিছুতেই বেরোতে পারি না। এই জন্য আমার প্রতিদিনই মনে হয় যে ইটস আ বিগ ডিল, বিকজ আমি মিউজিকটাকে প্রফেশনালি করবো কোনোদিন ভাবিনি। তার একটা বড় কারণ হচ্ছে মিউজিককে প্রফেশনালি করার জন্য যে প্রিভিলেজটা লাগে সেটা আমার ছিল না। আমি একটা অত্যন্ত মধ্যবিত্ত বাড়ির মেয়ে, অনলি ডটার। আমার উপর একটা বিশাল দায়িত্ব ছিল, যেটা চাকরি বাকরি পেতেই হবে, একটা স্টেডি জায়গা তৈরি করতেই হবে। সেরকম জায়গায় গান বাজনা নিয়ে কাজ করার শৌখিনতাটা একটা মানে বিরাট বড় একটা মানে কি বলবো, একটা উদাসীনতা, মানে অতি শৌখিনতা হয়ে যাবে সেটা আর কি। হ্যাঁ, উদাসীনতা, শৌখিনতা, হ্যাঁ, ভাবনার শৌখিনতা, এটা শৌখিনতা হয়ে যাবে। তো সেটা তো মানে সেটা তো ভাবতেই পারিনি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে গান করি, যেটা আমার ভালো লাগার জায়গা। মানে প্যাশন অ্যান্ড প্রফেশন, এই দুটো কিন্তু সব লোকের এক হয় না। একদমই তাই। আমার প্যাশন গান, আমি ব্যাংকের ক্লার্ক, এটা হতেই পারতো, সেটা যে হয়নি, সেটার জন্য আমি রোজ থ্যাংক ইউ বলি। এবং প্রতিটা দিন আমার কাছে একটা বিরাট প্রাপ্তি। আমি যত দিন গান বাজনা এবং শিল্প ওভারঅল, মিউজিক, ফিল্ম মেকিং, মিউজিক মেকিং, সব কিছুর মধ্যে থাকতে পারবো, আমার মনে হয় যে মানে এভরি ডে ইজ আ ব্লেসিং। আর মানে লেখালেখিটা যদি কোনোদিন শুরু করতে পারি, যেটা ছোটবেলায় ভাবতাম যে শিশু সাহিত্যিক হবো, অনেক রকম ভেবেছিলাম আর কি ছোটবেলায় ভাবতাম মাঝে মাঝে তো তোমার না, কিন্তু শিশু সাহিত্যিক সুলভ কিছুই লেখা হয়নি এখনো। ছোটবেলায় ভাবতাম যে না, শিশু সাহিত্যিক হবো। আমার এখনো মনে হয় যে অ্যাট সাম পয়েন্ট ইন লাইফ যদি কিছু লিখতে টিকতে পারি, কারণ আমার কেন জানি না মনে হয় যে বাচ্চাদের জন্য লেখালেখি, বাচ্চাদের জন্য গান বানানো, এগুলো আর হয় না। বাচ্চাদের ছবি কোথায়? আমাদের দেশের ছেলে মেয়েদের বাচ্চাদের ছবির রেফারেন্স হচ্ছে হ্যারি পটার, যেটা আমাদের দেশে বানানো নয়। কিন্তু আমাদের ছোটবেলায় বাচ্চাদের ছবির রেফারেন্স ছিল গুপি গাইন বাঘা বাইন, যেটা এখন আর হচ্ছে না। বাচ্চাদের লেখা, আমরা ছোটবেলায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পড়তাম, একদমই তাই। চাঁদ মামা পড়েছি, শুকতারা পড়েছি। আচ্ছা, ধরে নিলাম যে এখনকার ছেলেমেয়েরা পড়ে না, কিন্তু যদি এটা অনলাইন কমিক্স আছে কি নেই, এখন বাচ্চাদের রেফারেন্স হচ্ছে একটা কার্টুন চ্যানেল, একটা মোটা এবং একটা পাতলা লোককে নিয়ে একটা মোটু পাতলু বলে একটা সিরিয়াল হয় অ্যানিমেটেড, ওটা ওদের রেফারেন্স পয়েন্ট অফ হ্যাভিং মানে কিডস লিটারেচার ইজ দ্যাট। এটা তো একদমই আমাদের সেই হাঁদা ভোদা থেকে শুরু করে, নন্টে ফন্টে থেকে শুরু করে, আমাদের বাটুল দি গ্রেট থেকে শুরু করে, আমাদের শুকতারার গল্প থেকে শুরু করে। আমি এই বছর বইমেলা থেকে একটা শুকতারার সংকলন কিনলাম, 75 বছরের সংকলন। আমি জানি মানে যার এখন 15 বছর বয়স, সে এটার কিছুই বুঝবে না, কিন্তু তাদের বোঝার মতন ছোটবেলাটা তো আমরা তৈরি করতে পারলাম না, আমরা লিখলাম না, তো তারা হয়তো পড়তো, কে বলতে পারে।
এই লেখালেখি নিয়ে তোমার আরেকটা লেখা নিয়ে মানে একটু অনেকেই বিতর্ক হয়েছিল, সেটা আসবো। আমার মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আমাকে একজন গতকালকে তুমি আসবে শুনে এই প্রশ্নটা দিয়েছে। আমি বললাম দেখো এটা একটু বোকা বোকা কিন্তু ভালো প্রশ্ন, আমি জিজ্ঞাসা করবো। সেটা হচ্ছে, বলছে তুমি গিয়ে জিজ্ঞাসা করবে আমাদের থেকে ছোট ছেলে অন্তরাদিকে যে আমরা না এই প্রতিদিন ঘুমোতে যাওয়ার সময় ভাবি যে এই যে যারা স্টার সোকল সেলিব্রিটিসরা রয়েছেন, এরকম যদি হতে পারতাম, প্রচুর মানুষ, একজন শিল্পী গান গাইছে, হাজার হাজার লাখ লাখ মানুষ সেখানে তার সাথে গলা মেলাচ্ছেন, নাচছেন, এনজয় করছেন। দিনের শেষে স্টাররা কীরকম ফিল করে? খুবই একটা ভীষণ কি বলবো মানে ভালো প্রশ্ন এটা। ল্যাক অফ আ গুড ওয়ার্ড আমি ভালো বলেই কাটাচ্ছি, বাট ইট ইজ আ ভেরি রেলিভেন্ট কোয়েশ্চেন। যে কোনো প্রাপ্তি খুব সাময়িক, কিন্তু মানে এই যে শো করতে গেলাম একটা কলেজে, ছেলে পেলে প্রচন্ড আনন্দ করছে, কলেজ শো মানে আমার গানে গলা মেলাচ্ছে, ওই সময়টা একটা দারুণ ভালো লাগা যে এই গানটা ওরা জানে, এই ওয়ার্ড টু ওয়ার্ড শিখে গেছে। ইটস ভেরি মানে আমার গানে মানে আমার গাওয়া গানে, এই গানটা তো ওদের জানা গান, বাহ খুব ভাল লাগলো, খুব ভাল লাগলো। শোটা হয়ে গেল, স্টেজ থেকে নামলাম, গাড়িতে বসলাম, হোটেল ফিরলাম, ফ্লাইট নিলাম, মুম্বাই নামলাম, ভালো লাগাটা শেষ, অন্য একটা স্ট্রাগল তৈরি হয়ে গেল ইমিডিয়েটলি। এটা একটা কনস্ট্যান্ট প্রসেস। কিন্তু ওই যে হাফ ডের ভালো লাগাটা, ওইটার জন্যই আমরা সবাই কাজ করছি। ওই আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার যে ভালো লাগাটা, ওইটার জন্য তোমাকে এতটা কাজ করতে হবে, তবে গিয়ে তুমি ওই 2 ঘন্টার ভালো লাগাটা পাবে। ওটাও 2 ঘন্টারই ভালো লাগা, তারপরে আবার আনাদার নেক্সট আর কি করা যেতে পারে। দিদি আপনার গান আসছে না তো, অনেকদিন হয়ে গেল, আর একটা। এক্স্যাক্টলি। তো সবটাই খুব ছোট ছোট, কিন্তু তাই বলে কি মানুষ কম সময়ের জন্য ভালো লাগাটা থাকে বলে ভালো লাগা পাওয়ার জন্য কাজ করা বন্ধ করে দেবে? তা নয়। মানুষ তো ভালো লাগতেই মানে ভালো লাগুক এটাই চায়, আর আমাদের ভালো লাগাটা তো এইটাতেই। একটা অ্যাক্টরের ভালো লাগা যে একজন একটা ছবি, আজকে বলো না বরফি একটা ফ্যান্টাস্টিক ছবি, সেটার জন্য রণবীর কাপুরকে লোকে ভূয়সী প্রশংসা করলো, সেই ভালো লাগাটা নিয়ে কেউ এখনো রয়েছে? না, সেটা তো না, খুবই সাময়িক। আবারও ভালো কাজ করতে হবে, তবে গিয়ে সেই ভালো লাগাটা কন্টিনিউ হতে থাকবে একটা সিস্টেমের মধ্যে। ইট ইজ রোজ রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে যারা একটু আধটু কাজকর্ম করছে, তাদের শুধু একটাই চিন্তা থাকে যে এর থেকে আর একটু বেটার কিছু না করতে পারলে এরপরেই আবার লোকজন কিস্তি করবে, আবার লোকজন জিজ্ঞেস করবে যে কেন গান আসছে না, কেন আপনার অমুক গানটা তো শুনলাম ও তো ভালো হয়নি, তমুক গানটা আপনার এত কম পার্টস কেন গানে, হ্যাঁ এই বাবা আপনাদের কি এখন আর গান হচ্ছে না, বাংলা গান গাইছেন কেন, হিন্দি আর কবে গাইবেন, এইসব শুনতে হয়। সো তোমার একটা পোস্ট দেখেছিলাম যে যারা এই গান করছে বা বিভিন্ন শিল্পের সাথে যুক্ত, তাদের বিয়েতে বাড়ির লোকের অসুবিধা, এই ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস। বিয়ে ব্যাপারটা অবসলিউট হয়ে যাবে ভাই কিছুদিনের মধ্যে। না এই ব্যাপারটা খুব সিরিয়াস, কারণ অনেকেই মনে করে যে না আর্টিস্ট তো কদিন বাড়িতে থাকবে, কদিন বাইরে থাকবে। তুমি এটা প্রথমতই রেগে মেগে এই পোস্টটা করেছিলে কেন, আর কি মাথায় চলছিল? না রেগে মেগে আমি এটা নিয়ে লিখেছিলাম, বা আই থিঙ্ক তুমি কোনো ইন্টারভিউ থেকে শুনেছো, বিকজ আমি এই ধরনের ইন্টারভিউ দিয়েছি বিকজ আমার মনে হয় যে এই যে সবাই যাদের মনে হয় যে খুব একটা রোজি লাইফ, সবার তা তো নয়। এই ধরনের প্রফেশনের সঙ্গে একটা জীবনযাপন করার কিছু মানে ফ্লিপ সাইডসও আছে, তার মধ্যে এটা একটা অন্যতম। যে যারা এই মানে সোকল্ড ওয়ার্ক সার্কেলের বাইরে, যারা অন্যরকম জীবনে, যাদের কর্মগতিটা একটা অন্য ধরনের, তাদের খুব স্বাভাবিকভাবেই অন্য ধরনের ধারণা না থাকার জন্য, যেটা মানে আমাদের কর্মজগতের ধারণা না থাকার জন্য যেটা হয় সেটা হচ্ছে ওদের মানে ইমাজিনেশনস হ্যাভ নো এন্ডস, দে ইম্যাজিন আ লট অফ থিংস অ্যাবাউট আওয়ার ওয়ার্ক ফিল্ড। সেই জায়গাটা থেকে বিপত্তি আর কি, এবং সেই বিপত্তিটা হয় গড়ায়, এবং এটা ধীরে ধীরে একটা মানে এটা সারা জীবনই ছিল, মানে এটা নতুন কিছু না। আমি হয়তো আজকে কথা বলছি, কেউ হয়তো মানে সেরকমভাবে বলেনি, কিন্তু এটা ছিল। মানে কবেই বা অভিনেত্রী মেয়েদেরকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে পাত্রের বাড়ির থেকে,
বা একটি মেয়ে যে রাত জেগে নার্সের ডিউটি করে তাকে খুব প্রাধান্য দেওয়া হয়েছে একটি বাড়ি থেকে। মানে আমি এই ধরনের কাজের সঙ্গে জড়িত লোকজনদেরকে বলছি, এবং তার মধ্যে গ্ল্যামার ওয়ার্ল্ডটা হচ্ছে অন্যতম একটি। মানে গান শিখেছে মেয়ে তবুও হবে, নাচ করেটা আর একটু প্রবলেম, মডেলিং করেটা আরও বেশি প্রবলেম, বা অভিনয় করতে চায় এটা থিয়েটার করেও বাবা আরও প্রবলেম। তো এই সব কিছু সব এই ধরনের প্রফেশনের সঙ্গে একটা একটা করে ট্যাবু জুড়ে দেওয়ার জন্য যেটা হয়েছে আর কি। এবং মানে মানুষ যে শুধুই মানুষ, তার কর্মক্ষেত্রটা যে তার মনুষ্যত্বটাকে খুব বেশি মানে মানে মানুষ অন্তরা আর গায়িকা অন্তরা এই দুটো কিন্তু এক হয়েও এক নয়। ঠিক আছে, মানে দুটো কিন্তু আলাদা। মানে আমি তোমার সাথে যেভাবে কথা বলবো, তোমাকে যেভাবে ডিল করবো, সেটা শুধুই মানুষ অন্তরা। আমি স্টেজে কিভাবে গান গাইবো না গাইবো, সেটা গায়িকা অন্তরা। এই দুটো জিনিস তো এক নয়। তো মানে মানে যে ডাক্তার সে তো সারাক্ষণ বাড়িতে লোকজনকে ইঞ্জেকশন দিয়ে বেড়াচ্ছে না, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো দ্যাটস হোয়াট ইট ইজ, আই থিঙ্ক। ওই আর কি, মানে এই আমাদের জগৎটা সম্পর্কে লোকের চোখের সামনে একটা ঘষা কাজ তো, এবং সেই কাজটার বাইরে থেকে লোকজন যখন দেখে তখন, এবং নানান রকম উড়ো কথায় কান দেওয়া ইত্যাদিতে যেটা হয়, সেটা হচ্ছে একটা ছুতমার্গের ব্যাপার তৈরি হয়েছে। এবং সেটা যুগে যুগে প্রচুর মহিলা শিল্পীরা সেটা ফেস করেছেন। পুরুষ শিল্পীদের থেকে মহিলা শিল্পীরা বেশি ফেস করেছেন। এবং আনফর্চুনেটলি তাদের সেম প্রফেশনের বা সিমিলার ওয়ার্ল্ডের লোকজনের সাথে বিয়ে হওয়ার পরেও দেখেছি এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তবে সেই জায়গা থেকে আমি বলবো যে হয়তো এখন ছবিটা একটু বদলেছে। এখন ঘরে ঘরে ওয়ার্কিং ফিমেলসদের একটু হয়তো মানে ভালো চোখে দেখা হচ্ছে। বাট ওই একটা জোক পড়েছিলাম একবার, যে একজন নাসা সায়েন্টিস্ট মহিলা বলছে যে আজকে আমার চাঁদের মিশন আছে, চন্দ্র অভিযান, আমাদের আজকে সকালবেলা চন্দ্র অভিযানের মিশন আছে। তো বাড়ির থেকে বিবাহিতা আসে, বাড়ির থেকে বেরোনোর আগে বাড়ির একজন বলছে যে হ্যাঁ ও ঠিক হ্যাঁ 2 কাপ চায় বানাকে জানা। তো এটা একটা মানে একটা জোক, বাট এই ধরনের গল্প হয়, এটা অনেকেই একমত হবে। বাট ঠিক আছে, মেয়েরা ম্যানেজ করছে। আর একটু যত্নবান হতে হবে মেয়েদের স্বপ্নের প্রতি, এবং তাদের ভালো লাগার জায়গা, কাজের ভালো লাগার জায়গার প্রতি সবাইকে। মানে সেটা পুরুষ মহিলা নির্বিশেষে আমি বলছি, মানে এটা পুরুষদেরই শুধু হতে হবে যত্নবান তা নয়, সেই পুরুষের এক্সটেন্ডেড ফ্যামিলিরও হতে হবে যত্নবান এই ব্যাপারে। সমাজ বদলাচ্ছে এবং বদলাবে, এটা আমার একদম দৃঢ় সাহস। যত এইগুলো নিয়ে কথা হবে, এই ব্যাপারগুলোকে যত আর মানে শুধু রান্নাঘর ঠাকুরঘর অবধি রেখে না দিয়ে এগুলো নিয়ে কথা হবে, লোকজন যখন শুনবে তখন হয়তো বুঝবে যে হ্যাঁ সত্যিই তো ডেফিনেটলি না বদলাচ্ছে। আমরা আশাবাদী, একদম হয়তো পুরোটা হয়নি, তবে অনেক বদলেছে। আই এগ্রি, অনেক বদলেছে, তবে আরো বদলাতে হবে, অনেক বদলাতে হবে। পথ এখনো অনেকটা চলা বাকি। মেয়েকে MA বিএড করিয়ে সে যদি চাকরি করতে চায়, তখনই যদি প্রবলেমটা তৈরি হয়, তাহলে উচ্চ মাধ্যমিকের পরেই প্রবলেমটা হয়ে যাওয়া উচিত আমার মনে হয়। মানে বিএড করার পরে প্রবলেমটা হলে খুব মুশকিল। সে বিএড করে নিয়ে এবারে সে কাজ করতে চাইছে, তখন প্রবলেমটা করে কি হবে? এক্স্যাক্টলি। তাহলে ওই সময়টা নষ্ট করতো না, সে সময়টা অন্য কিছু করতো, ছবি দেখতো, সিনেমা দেখতো, পপকর্ন খেত, জীবনে ঘুরে বেড়াতো, পড়াশুনোর চাপটা নিত না, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে কলেজ যেত না। এইসব অবধি করা পর্যন্ত সব কিছু করে শেষ অবধি কাজ নিয়ে প্রবলেম হলে খুব মুশকিল। কাজ তো করতেই হবে। এক্স্যাক্টলি। আর তোমার কাছে আমার শেষ প্রশ্ন বা জিজ্ঞাসা, তোমার চেকলিস্টে এখনো কি কি বাকি আছে? অনেক চেকলিস্ট, লম্বা, অনেক কিছু বাকি আছে, কত ট্রাভেল বাকি আছে, কত জায়গায় যাওয়ার কথা, কত কিছু দেখার বাকি। সেতারটা শিখবো ভেবেছিলাম, হচ্ছেই না, সেটা বাকি আছে। আবারও বললাম বইটা লিখতে চাই, অ্যাট সাম পয়েন্ট শুরু করতে চাই। জানি না শিশু সাহিত্য দিয়ে শুরু হবে কিনা, বাট লিখতে চাই। লেখাটা একটুখানি আরও একটু কনস্ট্রাকটিভলি সময় বার করে করতে চাই। আর যারা ভবিষ্যতে তোমার মতো শিল্পী হতে চায়, ধরো ছোট ছোট
ছেলেমেয়েরা তো দেখছে, আমাদের খুব ইয়ং জেনারেশন একটা বড় অডিয়েন্স প্রথমত আছে। আমার মতো শিল্পী হওয়ার দরকার নেই, সবার মতন করে সবাই সবার মতন শিল্পী হোক। আর কি বলবো, শিল্পের চাহিদা প্রচুর, অনেক কিছু ডিমান্ড করবে তোমার থেকে, সেগুলো নিঃস্বার্থে দিতে থাকতে হবে। এইটাই একমাত্র পথ, আর কোনো পথ নেই। শিল্প প্রচুর চাইবে, সময়, জীবনের বিগ ইভেন্টস, ত্যাগ, ভালোবাসা, প্রেম, দুঃখ, প্রণয়, পরিণতি, সব কিছুর বলিদান, কিছুই না পাওয়ার জায়গা থেকে আবার শুরু করা, এই ধরনের অনেক ডিমান্ডস আছে। মানে শিল্প যে কোনো শিল্পের, সবার জীবনেই যে হয় তা নয়, কিন্তু অধিকাংশ শিল্পীর জীবনেই এটা হয়। সেইগুলো দিতে পারার একটা পুরোপুরি খোলা মন থাকতে হবে। তারপরে গিয়েও যদি না হয় তাহলে সেটার কিছু করার নেই, কিন্তু এই আক্ষেপটা যেন না থাকে যে আমি এই ত্যাগটা করতে পারিনি বলে এটা হয়নি। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তবে আপনারা কমেন্ট করে জানাবেন আর কি কি প্রশ্ন আছে, পরে একদিন আর একবার আমরা দরকার হলে সেগুলো নিয়ে এপিসোড করব। তবে আজকে এতটা সময় দিলে অসংখ্য ধন্যবাদ। এবার তোমার অনেকটা দূরে বাড়িতে যেতে হবে, আর আটকাবো না। তবে আজকের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ, খুব মজা লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।